নমস্কার। সাঁঝবেলায় কবিতায় কথালাপ সঙ্গে সায়ন্তনী এই অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এটা কিন্তু গানের অনুষ্ঠান নয়, এটা কবিতার অনুষ্ঠান। আমাদের যে গানের অনুষ্ঠানটা চলে ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর, যে গানের অনুষ্ঠান তোমরা দেখছো বেশ কয়েক মাস ধরে, সেই অনুষ্ঠানটি তো চলছেই। তার পাশাপাশি আমরা নিয়ে এসেছি বাংলা কবিতা নিয়ে নতুন এক অনুষ্ঠান। অবশ্যই সঙ্গে রয়েছেন দেবাশিস সাহা আবহ রচনায়। আর স্টুডিওতে আমরা প্রত্যেক দিনই নতুন শিল্পীদের পাবো, এই আশা নিয়েই এই অনুষ্ঠান শুরু করেছি। আমাদের গানের অনুষ্ঠানে নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের এবং যারা নতুন আরও শিল্পীরা আসছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই জানাবো, কারণ অনুষ্ঠানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। আর তাঁদেরই অনেক অনুরোধ, আমাদের অনেক বাচিক শিল্পী এবং আবৃত্তি শিল্পী যারা বন্ধু আছেন, তারা নিয়তই আমায় বলেন যে একটি বাংলা কবিতা নিয়ে কাজ করতে পারো না। এবং সেই কারণেই কিন্তু আজকের এই অনুষ্ঠান সূচনা আমরা করতে চলেছি ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন কবিতা নিয়ে একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমাদের কবিতার অডিও বা ভিডিও আমাদের পাঠাতে পারো। যদি নির্বাচিত হও তাহলে অবশ্যই এখানে কথা এবং কবিতায় আমাদের আড্ডা জমে উঠতেই পারে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং স্বনামধন্য বাচিক শিল্পী শ্রীমতী মধুমিতা বসু। দিদি, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। তোমাকে, দেবাশিসকে এবং সব দর্শকদের সকলকে নমস্কার জানাই। দিদির কবিতা দিয়েই আমাদের অনুষ্ঠান আজকে শুরু হোক। চলো চলে যাই তাহলে প্রথম কবিতায়। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে দিয়ে কাজ শুরু করতে সবসময় ভালো লাগে, আজও তাই। কথা কাব্যগ্রন্থের কবিতা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা।
অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরে উঠে বার বার। এত দিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কি ওই রমণী পরে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালে তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে। লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, জামি নিজ ছোনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। সায়ন্তনী, তোমাকে থামিয়ে দিই। কবিতাটা বলতে বলতে আমার খালি মনে হচ্ছিল এরপরে ওর কণ্ঠে একটা গান ভেসে আসবে। বড্ড ভালো গান গায়। আর আমার মনে পড়ে যাচ্ছে ভানু সিংহ ঠাকুরের ভানু সিংহ পদাবলীর কথা। ওই যে একটা ভাব, নিবেদনের যে একটা ভাব, সেটা তো সবার কণ্ঠে পাওয়া যায় না। ওর কণ্ঠে আমি খুবই পাই সেটা। আমার ঠিক পড়তে পড়তে ঠিক সেটা মনে হচ্ছিল। দিদি, তোমার কবিতা শুনে আমার তো কান্না পেয়ে গেল, চোখে জল চলে এলো। এত এত সুন্দর একটা, তুমি এত সুন্দর করে পড়লে, এত ভালো লাগলো। অভিসার কবিতাটা তো একটা অন্যই মাত্রা এনে দেয়। আমাদের তো গান হবেই, আমরা এটা নিয়ে একটা পরে কোনো কাজ করতে পারি। কাজ থেকেই কাজের নতুন ভাবনা তৈরি হয় একেবারে, যেমন তোমাদের নতুন কাজ। হ্যাঁ, এই যে নতুন কাজের যে নামটাই আমার দারুণ লেগেছে, সাজ বেলা। আমরা তো সাজ অন্ধকার টন্ধকার দিয়ে ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে যাই, কিন্তু এই যে একটা সাজবেলা জীবনের পরতে পরতে থাকে। দশকের পর দশক জীবন যাবে, আপনার সাজ পাল্টে যাবে, মনের রঙটা অন্যরকম হবে। সেই সাজবেলায় কবিতা, এটা কোথাও অনেক কিছু মেঘদূত মনে পড়ে গেল, কালিদাসের কথা মনে পড়ে গেল, জীবনানন্দ দাশের কথা মনে পড়ে গেল, যে এরা প্রত্যেক বেলাকে কীরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একেবারেই অসাধারণ বললে। এই নামের এত সুন্দর ব্যাখ্যা দিদি তুমি যা করলে, আমার ভীষণ ভালো লাগলো। কারণ এই নাম নিয়ে আমি আর দেবাশিসদা অনেক আলোচনা করেই নাম ঠিক করেছি আসলে। তো খুব ভালো লাগলো এই ব্যাখ্যাটা। যাবো দিদি তোমার পরের কবিতায়। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবারই কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে। বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনি। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান। তাই নিত্য ফুরোই যাদের সাদাল্লাদের শেষতলা টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বারান জাতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা,
বলেন বাবু, বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে, আয় আমাকে নামা নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের সব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাথো। তুমি সে বন্ধু না যে দুগ্ধু না জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আমার তো পাত্রমিত্র এই বিলাপে খুশি। সুরিখানাই কেবল সত্য, আর তো সবই ভূষি। ছিছি হাই বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। দেবাশিসদার কিবোর্ড আর তোমার কবিতার যে মেলবন্ধন ঘটলো এই মাত্র আমাদের স্টুডিওতে, সেটা অসাধারণ বললেও কম বলা হয়। তার কারণ এত সুন্দর গেল কবিতাটা, আগেও শুনেছি, কিন্তু দিদি এত সুন্দর গেল যেন মনে হলো যে গানের মতনই গেল। হ্যাঁ, এবং আমরা তো কোনো আগাম প্রস্তুতি নিই না। ও রিদিমটা দিল, আমার হঠাৎ করে মনে হলো এই যে ক্রমশ আজকে দেখো কবিতার সঙ্গে গত 25 বছর ধরে যন্ত্রাংশের সঙ্গের ব্যবহারটা হয়েছে। অনেকে হয়তো জানেন না, প্রদীপদা প্রথম রবীন্দ্র সদনে তার 25 বছর কবিতা জীবন উপলক্ষে অনুষ্ঠান করেছিলেন যন্ত্রসঙ্গীত সহযোগে। সেখানে ভিওয়াল সারা বাজিয়েছিলেন। আচ্ছা, আমার সেটা দেখার যে মানে এই না যে কাজটা নতুন এলো, কিন্তু কাজটার মজাটা কি, কাজটা নতুন থেকে নতুনতর হলো একেবারে। এই যে আজকে ও বাজালো, তারপর আমি বললাম, আমার মনে হলো যে ও বাজালো, আমি একটা গান ধরলাম। এই যে কোথাও মিলেমিশে যায় শিল্পটা, এই ভাবনাটা না থাকলে শিল্পটা এগোবে না। মানে এটাই নতুনত্ব। হ্যাঁ, বা পারলাম, এটাও তো আমার একটা মজা লাগলো যে আমি ধরতে পারলাম। একদম খুব সুন্দর লাগলো, এবং আমাদের স্টুডিওর পরিবেশটা কিন্তু একদম অন্য রকম হয়ে গেল। আসলে আমি অনেক বেশি কথা বলতে ভালোবাসি, আমার কথা বলতে ভালোও লাগে। এবার যার কবিতাটা বলবো, এই যে আমরা মেয়েরা আজকে এতটা স্বাধীন হলাম, স্বাধীন তো বলে বলে হওয়া যায় না, পরিবার থেকে হতে হয়, স্কুল থেকে হতে হয়, দিদিমণিরা শেখায়। আর আমাদের বাংলাদেশের পরম সৌভাগ্য সাহিত্য সংস্কৃতি শেখায়। মল্লিকাদি, কৃষ্ণাদি, বিথিদি, মন্দাক্রান্তা সেন, পরবর্তী সময় এই যে এক শুভদা, সুবোধ সরকার, এই যে এক ঝাঁক কবি এলেন, তারা প্রথম আমাদের আধুনিকতম সময়ে প্রথম বললেন যে তুমিই সেই মেয়ে যে সবটা পারো। এরও কি দাম কম? কবিতা জীবনে অন্য অর্থ বহন করে আনে। আর আমরা যার কবিতা বলি একটু ভয় পাই না, গেল রব নেই। যেমন মা কোনো দিন হারায় না, কবিতা কোনো দিন হারাবে না, সময়ের সঙ্গে একটু এত পাল্টে যাবে। পরের কবিতায় যাই। একদম যাই, চলো পরের কবিতায়। আমি এবার যে কবিতায় যাব, মন্দাক্রান্তা সেন, অর্জুন কৃষ্ণচূড়া কথা। মেয়েবেলার সেই রোমাঞ্চ। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গতরাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ।
রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকুল ঝরেছে ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো। দিদি, তোমার আন্তরিকের তো 30-এ পা দিল এবার, তো তোমার কবিতা যাপনের কথা যদি আমাদের একটু বলো। সেটা 30 বছরেরও বেশি। মার কাছে প্রথম ওই ভোর হলো দোর করলোর মতো কবিতা শেখা, তখন না বাড়ি বাড়ি একটা সংস্কৃতি চর্চা আপনা আপনিই হতো। কিন্তু আমার বিয়ের আগে কোনো নামটাম কিছু ছিল না, কিন্তু আমি পারতাম। আমার একটা বিস্ময়, আমি রবীন্দ্র সদনে, আমি সালটাও মনে আছে, 80 সালে এসে আমি চিত্রাঙ্গদার পাঠ করে গেছি। হেমন্ত মুখোপাধ্যায় পরিচালনায় সে গান, পলিদি, পূর্ণিমাদি এরা করছেন টুছেন, কিন্তু আমরা মফস্বলের মানুষ তো কিছু বুঝলামই না। প্রদীপ্তদা আমার চেনা নিয়ে এসেছিলেন, আবার ফেরত চলে গেছি। কিন্তু আমার বিয়ের পরে এই জীবনটা অন্য রূপ পেল। আমার কর্তা একদিন বললেন যে বাণীচক্রের সামনে দিয়ে আমার খুব শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেতে যাচ্ছিলাম, নামগুলো পড়ছিলাম, অনেক নাম। বললো যে আমি শেষ যদি প্রদীপদার কাছে বা এদের কি করে দেখা পাবো, মফস্বলে কেউ কলকাতা এলে যে অনুভূতিটা হয়। ও তখন বলল শিখবে। আমি একবার, আমার কোনো কিছুতে না নেই, এটাই আমার একটা গুণ। প্রদীপদার কাছে কয়েক মাস শেখা, আজীবন তার স্নেহ পাওয়া, তারই স্নেহতে আন্তরিকের জন্ম। প্রথম দিকে আমি শুধু দিদিমণি, আচ্ছা, কারণ আমি শুধু কবিতা যাপন করেছি এমনটা নয়। আমি রবীন্দ্রভারতী থেকে নাটক নিয়ে MA পাশ করেছি। নাটকটা একটা বিষয় ছিল, আর শ্রুতি নাটক, জগন্নাথ দা উর্মিদির অপথ্য স্নেহ। পরে তো এখন বিশ্ববিদ্যার সাথে নিয়মিত কাজ করি। আরেকটা প্রশ্নের উত্তর এই সুবাদে দিয়ে দিই, আমরা সবসময় বলি না কাকে ধরতে হবে, কাকে করতে হবে, এখন তো মারাত্মক। তাই একটা কবিতায় যাব যেখানে এই উত্তরটা দেওয়া আছে যে আসলে কাকে ধরতে হবে। বেশ, যাই চলো সেই কবিতায়। ব্রত চক্রবর্তীর কবিতা সম্বর্ধনার পরে। আপনাকে সেদিন টিভিতে দেখলাম। ও আচ্ছা, বেশ লাগছিল। তা হবে, কি যেন একটা পুরস্কার পেলেন, ওই কিছু একটা। কিসের জন্য পেলেন? লেখার জন্য। ভালোই। তা ওরা কত দেয়? ভালোই। ব্যাংকে রাখবেন না ফিক্সড করছেন? ভাবিনি। এরপর তো পরপর পেয়েই যাবেন। জানি না, আমার ভাইপোর খুব শখ। কিসের? লেখার। ব্যস্ত লিখবে। আপনার মতো পুরস্কার সম্বর্ধনা পেলে তবে তো। চেষ্টা করতে বলুন। কাকে ধরলে এসব হয় জানি না। আচ্ছা, দেশের কি হবে? যা হওয়া উচিত। এবার তেমন বর্ষা হলো না কেন? তেমন মেঘ নেই। টিভিতে গেলে কাকে ধরতে হয়? কাউকে না। আপনি কাউকে কখনো ধরেননি? হ্যাঁ, ধরেছি। কাকে? কাকে ধরেছেন? নিজেকে। শুধু নিজেকে, নিজেকে আর নিজেকে। একটা কাজ করলাম ব্রতদার পারমিশন ছাড়াই, একটা শুধু শব্দ আচমকা আমার কাছে এসে গেল বলে আমি বললাম, এটা ব্রতদাকে জানিয়ে রাখলাম। আহা, কি সুন্দর কথোপকথনের মধ্যে দিয়ে একেবারে আসল সত্যিটা বেরিয়ে এলো। ভারী সুন্দর একটা মজা ছড়া আর একটা শোনাও না দিদি। দেবাশিস, তুমি যা বাজাচ্ছ না, তুমি এটা বাজাতে থাকো তো, এর সঙ্গে আমি একটা ছড়া বলি। চলো। ভবানী দা আমাদের ছেড়ে চলে গেলেন, ভবানী প্রসাদ মজুমদার।
প্রায় 30 বছর আগে তার ছড়ার ছোট্ট বই, তাতে সই করে দেওয়া, এগুলো আমাদের পরম সম্পদ। গয়না টয়না অত লকারে রাখি না, এগুলো রাখি। হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বল হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সব্বাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের ধাম। এই পাখিটাই দেখবে কেমন করবে হরি নাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বল হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাজ্জি তোকে, বাড়ল কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবে চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল বলবো পরে, মরবি যখন তুই, মরবি যখন তুই, মরবি যখন তুই। শুধুমাত্র আবৃত্তি জগৎ বা বাচিক শিল্প নয়, দিদি কিন্তু অভিনয় জগতেও নক্ষত্র সমান। আরও অনেক বিষয়ে দিদির অভিজ্ঞতা রয়েছে, একটু দিদির মুখ থেকে শুনি। অভিনয়ের কথা বললে আমার প্রথম যে সিরিয়ালে অভিনয় আজকে মনে পড়ে গেল, অঞ্জন চৌধুরী কি ভালো মানুষ ছিলেন। মামা ভাগ্নে বলে ছোট ছোট স্লটে অভিনয় ছিল। আমার সঙ্গে কাস্টিং কে ছিল শুনবে? প্রসেনজিৎ আর রঞ্জিত মল্লিক। বাহ! তখন না কি সহজ জীবন ছিল। এখন মনে হয় কেন অভিনয় করিনি শুধু, সেটা অবশ্য সংসার এবং একটু ছেলে বড় হওয়ার, যাতে আমার বুদ্ধিটা বোকা বোকা। তখন আমার মনে হয়েছিল যে আমি অ্যাঙ্কারিং করেও যে টাকা পাই, অভিনয় করে সে টাকা পাই, তাহলে যদি আমি অ্যাঙ্কারিং করে বাড়ি চলে আসি, আমার ছেলেটাকে সময় দেওয়া হয়। তবে সে মান আমার ছেলে রেখেছে, সেই দুঃখটা নেই। কিন্তু অভিনয়ের যে বিপুল পরিবর্তন এসে গেল এবং ডিজিটালি যে জায়গাটায় এলাম, সেখানে এসেও যে আবার একটু জায়গা পেলাম, এটা একটা বড় পাওয়া। সত্যি তাই। আর এত কিছু একসাথে কি করে করো দিদি? হ্যাঁ, এইটা একটা কিন্তু কিউ। পিএনপিসিটা করো না, আবার ওটা করতে হয়, না হলে স্বাস্থ্য রক্ষা হয় না। হিংসে বর্জন করো একদম, আপনা আপনি বড় হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমাকে যেমন হারাতে পারবে না কেউ, আমি নিজে নিজেই খুশি থাকি। একদম, এটা ট্রেন্ড হতে হয়। তোমার নিজের খুশি টাকাতে তোমাকে ট্রেন্ড হতে হবে। যেমন ধরো বাচিক শিল্পের আমি কবিতা বলতে পারি। কবিতা এখন আমার অসুস্থতার পরে পাঠ হিসেবে বলি, সেটা অন্য দিন গল্প করব। আমি পাঠ করেছি, লেখা পাঠ এক জিনিস, আবার নৃত্যনাট্যের পাঠ আরেক জিনিস, কবিতা বলা এক জিনিস, আকাশবাণীতে ঘোষণা করা এক জিনিস। আমি তো প্রথম FM প্রেজেন্টারদের একজন, তখন তো কিছু জানা ছিল না যে কিভাবে কথা বলতে হয়। আমাদের কথা থেকেই তো FM এ বলা শুরু হলো, সেটা পেরেছি। দূরদর্শনে ভয়েস ওভার, ডাবিং, একাধিক বাংলা ছবির ডাবিং করেছি এক সময়। তারপরে দূরদর্শন, নিউজ রিডিং। এই যে আমরা এখন এই সঞ্চালনা, কথোপকথন, এই ইন্টারভিউ, কথায় কথায় প্রথম মহিলা আমি। আমার সেই ক্ষেত্রে কিন্তু গুরু যদি বলো শঙ্করলাল ভট্টাচার্য, আচ্ছা, আমি যাকে এখনো ফলো করি। আর এই যে তারপর তো মঞ্চটা আছেই, সেটা আমি বাদ রাখছি, আমি বাচিক শিল্পের দিকটাই বলছি। এই যে এতগুলো দিক এখন সবাই করে, কিন্তু করলেই হবে না, সফল হতে হবে। হ্যাঁ, সফল হওয়ার জন্য তোমাকে একটা কিছু প্রথমে ঠিক করে করতে হবে। তারপরে সেখান থেকে তুমি বুঝবে তোমায় নিচ্ছে কিনা মানুষ, তাই না? নিচ্ছে কিনাও না, নিয়ে তোমাকে পারিশ্রমিকটা দিচ্ছে কিনা, এখন ওই নেওয়ার কোনো মানে নেই। সেই তো। আমাদের অনেক কাজ কম হয় পারিশ্রমিক ছাড়া, যাই না বলে। কিন্তু এইটা করো না জীবনের, তাহলে প্রথমটাতেই একটা নিজের কাজে পেরেক পুঁতে দিলে আর সেটা হবে না। হ্যাঁ, এইটা মানে কত কথা বলবো। মধুবন্তীদি
মধুবন্তী দি তখন দূরদর্শনে খবরের পড়েন, একসঙ্গে কাজ করতেছে। ও এসে বলল যে তোর সঞ্চালনা শুনলাম, তুই কিন্তু পয়সা ছাড়া যাস না, আগের দিন যে গেলি তোকে কি দিল? আমি একটা শাড়ি দিয়েছি আর 100 টাকা দিয়েছে। তো আমি এত সহজ করে কথাগুলো বলছি, এগুলোও আপনারা বলেন না এখন, আর শুনতে তো চানও না। জীবনটা আসলে সহজ। সারা বিশ্ব যদি একটু ঘুরে ফিরে দেখা যাবে এরকম পচা দেশ পৃথিবীতে নেই। তা আমি খামোখা নিজে দুঃখ পাবো কেন? ও বলল যে তোর বাড়িতে যেতে, আমাকে শিল্পীরাও আমাকে শিল্পী করেছেন। উষা উত্তপের ভূমিকা কম? হ্যাঁ, আমার প্রথম অনুষ্ঠান, মধুবন্তীর কথাটা ছেড়ে উষাদির কথায় যাই। মধুবন্তী বললো যে, মধুবন্তী দি বললেন যে ও একটা টাকা বলে দিল, তুই এই টাকা চাইবি। ভাবুন, আপনারা ভাবতে পারেন, ও কিন্তু নিজে অ্যাঙ্কার। ও বলল তুই এই টাকা চাইবি, তুই যেরকম বলিস এখন থেকে ট্যাক্সি করে যাওয়া আসা করবি, ওই হেজে বাসে চড়ে যাবি না, ওরকম করে শিল্প হয় না। শিক্ষাগুলো গ্রহণ করেছি। এবং আরেকটা কথা বলি, নিজ মুখে বড় কথা, আজও সেগুলো স্বীকার করি। এটা করবেন, দেখবেন ভেতরটা কিরকম একটা আনন্দে, গর্বে, নিজেই আনন্দিত। উষাদি, আমি ভয়ে একটা বলতাম না, বললাম না মাচার ফাংশন করতাম, উষাদি নচিকেতা। নচিত তখন সদ্য নাম, হাওড়ায় একটা মানে কলিয়ারি এলাকায় বিরাট ফাংশন, বিশাল লোকজন দেখেই তো ভয়ে কেঁপে যাওয়ার মতো, দুপুরবেলা ফাংশন। আচ্ছা, প্রণবদা বলে একজন অর্গানাইজার নিয়ে গেছিল। নচিত তো একটু চঞ্চলতা আছে, ও যখন মনে হবে যে আমি স্টেজে উঠবো তখন কিচ্ছু কেয়ার করে না। কিন্তু আমার সবটা বলা শেষ হয়নি, আমি তত্ত্ব করে নেমে চলে এসেছি। উষাদি বললো যে তুমি নেমে চলে এলে কেন, তুমি শুনলে না কেন, বললে না কেন? আমি বললাম আমি ঠিক করতে পারিনি। বললো যে ও একটা গান গাক, তবে দেখো তো স্মার্টলি উঠে গিয়ে বাকি কথাটা বলে আসতে পারো কিনা। ভাবুন কথাটা, লক্ষ্য করুন। উনি কি এমনি আমাকে ভালোবাসেন আমার দিদি? তা নয়, উনি দেখেছেন প্রথম কোনো মহিলা এই কাজটি করছেন, সঞ্চালনা করছেন। আমি কিন্তু প্রথম সেই মহিলা সঞ্চালক যে গ্রামে গঞ্জে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিল্লি, দুবাই সব করেছি বাংলা ভাষায়। উনি লক্ষ্য করেছিলেন সেটা, বললেন যে নিজের কাজটা হাফ ডান করে চলে আসবে কেন? শিল্পী 2 মিনিট পরে উঠবে, তুমি তো মঞ্চটা তখন তো তোমার। একদমই। কি ইন্টারেস্টিং লাগে না? ভীষণ। এবং কত শেখার আছে, কত শেখার আছে। তুমি না জিজ্ঞেস করলে, তোমরা এত ভালো একটা কাজ শুরু করলে কবিতার জন্য, কবিতাকে নিয়ে আমরা চেষ্টা করব সবাই সর্বতোভাবে সহযোগিতা করতে। আমি অনেকগুলো প্রফেশনে ব্যস্ত, আমার হয়তো শুধু কবিতা না বললেও চলে, কিন্তু কবিতাটা না বললে, কবিতার মধ্যে না থাকলে তোমার যাপনটা ভালো হবে না। আর কবিতার ভাই মানে বুঝে বলতে হবে। ওই চাঁদ উঠলো আকাশে, তাতে দুটো ফুলগুজো দিয়ে শুকতারা হয়ে গেল, হবে না। আসলে কথা বললে কবিতা কম হয়ে যাবে। খুব ইচ্ছে ছিল ওই সময় 47-এর আগে জন্মানোর, যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করব বলে। এটা আমার এখনও ইচ্ছে, কিন্তু আমি দেখলাম সেটা সহজ ছিল। নিজের দেশের মধ্যে দাঁড়িয়ে দেশের সঙ্গে লড়াই করা যায় না, তখন এই মাধ্যমটাকে বেছে নিতে ইচ্ছে করে। আমি জানি আমি কথা বলে এখনো রবীন্দ্র সদনের লোককে চুপ করিয়ে দিতে পারবো। এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। দেখো কথা তো অনেকেই বলছে কি, আমি কিরকম একটা জোরের সঙ্গে, অহংকারের সঙ্গে কথাটা বলছি। যাপনও হয়ে গেল 30 বছরের বেশি। কথাটা বলছি এই কারণে, হ্যাঁ, কনফিডেন্স এবং তোমাদেরও তৈরি হোক নিশ্চয়ই। এই যে আমি পারবো, এখান থেকে তো হেরে যাওয়ার কোনো মানে নেই। এইটা একটা বড় বিষয়। আমার খুব ভালো লাগলো যে তোমরা এই বলবার সুযোগটাও আমাকে একটু দিলে আর কি। কি যে বলো দিদি, তোমাকে পেয়ে আমরা খুবই আপ্লুত, এবং আবারও তোমাকে আসার আমন্ত্রণ জানাই দিদি আমাদের এই অনুষ্ঠানকে। আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে আসবো, একেবারে কয়েকজন ভীষণ ভালো বলে, নিশ্চয়ই তাদের নিয়ে আসবো। নিশ্চয়ই যাবো দিদির কবিতায়। আজ দিদির কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ হবে। আরে কন্ট্রাক্টর বাবু, আরে কন্ট্রাক্টর বাবু, এক গ্লাস জল হবে? পাথর খাদানে কাজ করছিলাম,
বড় পিয়াস লাগেছে রে। আমার নাম মঙ্গলি রে, মঙ্গলি। এখানে আমাকে সবাই চেনে। ওই যে তোমাদের পাবনা আছে না, ও আমার দাদা লাগে। না না না, এখন আর বসবার সময় লাই। তুমি জল দিবে তো দাও। হা রে, আমার হাঁ করে দেখছ কি? কি বলছ? আমার বিহা? তার অখন কি, সে ছোটোবেলাতে হয়েছিল। তবে মরদ আমাকে ছাড়ে দিচ্ছে, আর নিয়ে যাই না। এসব খুব দুঃখের কথা। তবে তার লাগি পরব দিনে আমি লাইচ করা ছাড়বো কিনে। কি যে বলো, আমাদের ঘরে লাইচ দেখতে আসবে তুমি? হাসাইলে দেখছি কন্ট্রাক্টর বাবু, তুমি হাসালে। তা বাদে একদিন তুমি সত্যি সত্যি লাইচ দেখতে চলে এলে। তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা দিলে, বিহা করে ঘরে নিয়ে যাবে। আমরা ছোট জাত। কি বললে তুমি? এই যুগের লেখাপড়া জানা বাবু, তুমি জাত পাত কুচ্ছা মানো নাই। কলকাতার বাংলা বাড়ি, মোটর গাড়ি। কি যে বলো কন্ট্রাক্টর বাবু, বনের ফুল তো বনেই সুন্দর থাকে, আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কিনে। ভালোবাসা বড় হুস মালুকে তুমি, বড় হুস মালুক। তা বাদে একদিন দিন গড়ালো, মাস ঘোরালো, বুনো ফুলের বাঁশ গেল, তাজা ফুল বাঁশি হলো। তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো বললেন, তোকে বিহার কথা কখন বলছি রে? বললাম, তাহলে ভালোবাসা নিলে, শরীর নিলে, নূতন একটা শরীরের জন্ম দিলে এইসব কুছ লয়। কি বললে? 500 টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায়? ছি কন্ট্রাক্টর বাবু, ছি। তাহলে ঝাঁকের কই, তুই ঝাঁকে মিশে গেলি, তো তাহলে আলাদা কুছ লোস। দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া, আমি তোকে দেখাইছে। এই বলে যখন টাঙ্গি হাতে ছুটে এলাম, তখন থেকে পালাই গেছে কুত্তাটা। আমি ছাড়ি নাই, দিন রাত খুঁজে বেড়াই, খুঁজতে 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 একদিন রাতের বেলা ধরে পড়লাম কোটরে। তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাচ্ছে। বললাম, বালি সাঁতরে খুঁজছে কি? পিস্তলটা তো আমার হাতে। ভালে দেখ কেমন সাজিছি আমি। এক হাতে পিস্তল, আর এক হাতে টাঙ্গি। ভালোবাসা না, ভালোবাসার মানুষ মারা পাপ। তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা, ফুর্তি লুটে গটরটাকে ছিবড়া করা, এসব কোনো পাপ নয় কন্ট্রাক্টর বাবু। তোর ঘরে বউ আছে, বিধবা হবে, বিটা বিটি আছে, তারা অনাথ হবে। কই তাদের কথা আগে তো কখনো শুনি নাই। ছাড় ছাড় ছাড়, তুই আমার পা ছাড়। একটা ভদ্র লোক, লেখা পড়া জানা বাবু, ভুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে মিউ 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 করে কাঁদতে লেগেছে গো। তোমরা দেখে যাও গো বাবু মশাইরা, তোমরা দেখে যাও। টাঙ্গি দিয়ে তোকে মারবো কি? এই টাঙ্গি দিয়ে আমার বাপ ঠাকুর দাদা কখনো ভুলি কুকুর মারে নাই। মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হয়ে যাবে। ছাড়ে দিলাম। আমি কয়লা খাদানের মঙ্গলি, উহাকে শেষ তক ছাড়ে দিলেন। গেলাম লদির কাছে। লদিকে বললাম, তুমি আমাকে লাও। কলকল কলকল করে বান বইছিল, পাহাড়া লদির বান। আমি তখন এক গলা জলে গা ডুবাই দিচ্ছি। লদি বললে, হি মঙ্গলি, তুই করিস কি? মরে গেলে তো হারে গেলি। তুই না হারু সর্দারের বেটি বটিস। তোর ঠাকুর দাদা একদিন সিধু কানুর কাঁধে কাঁধ দিচ্ছিল। যা যা মঙ্গলি, তুই উঠ। আর তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম। জল থেকে মাথা খাড়া করে উঠ মঙ্গলি। এই পাথর খাদানের মাটি আর গা গিরামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার যে ফাঁত ফাঁকতে থাকে, হাজার হাজার লাখো লাখো মঙ্গলিকে পাহারা দিবার লাগে, তীরকার আর টাঙ্গি হাতে। তুই সর্দারের পাড়া, তুই উঠে দাঁড়া, তুই রুখে দাঁড়া মঙ্গলি, তুই রুখে দাঁড়া, তুই রুখে
রুখে দাঁড়া, তুই রুখে দাঁড়া।